প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না। আমরা শুরুতে অনুরোধ করি, আলোচনা বস্তুনিষ্ঠ হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে। কে ছিনতাইকারী মোবাইল এবং টাকা পয়সা ওনার কাছ থেকে যা ছিল সব নিয়ে গেছে। এরপর যা ঘটলো সেটা হচ্ছে ছিনতাইকারীকে ছেড়ে ভুক্তভোগীকেই মামলা ও হাত কড়া পড়ালো পুলিশ। অর্থাৎ যিনি ছিনতাইয়ের শিকার হলেন, ফাইনালে তাকে মামলা দিয়ে তাকেই জেলে পাঠিয়ে দিল। এই যে বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা, মূলত এটা এই যে পরিস্থিতিটা, যারা মব করে বা অন্যায় করে তাদের কিচ্ছু হয় না। যে লোকটা মাইর খায়, আহত হয়, সে লোকটাকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়া হচ্ছে। আর যারা মারছে তাদের সাথে জি হুজুর হ্যাঁ হুজুর করছে। এই প্রশাসন কিভাবে নির্বাচনী কাজ করবে? আর আসলে আমাদের দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি পর্যায়ে, এই বিষয়গুলো দেখলে আপনার কাছে কেমন লাগে? ধন্যবাদ মাঝে, এতক্ষণে আপনার সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছেন। আপনি দেখেন, আমাদের সেই কাঙ্ক্ষিত সরকার, সবার সরকার, আমরা এই সরকার যখন ইউনূস সাহেব ক্ষমতা নিল, মানুষ পাগল হয়ে গেল যে আমাদের নোবেল লরিয়েট, একমাত্র নোবেল লরিয়েট আমাদের ক্ষমতা নিচ্ছে। দেশ এখন যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার, উনি শান্তির নহর বয়ে দিবে দেশে। সবাই কিন্তু খুব উচ্ছ্বসিত ছিল, যারা নিরীহ মানুষ ছিল, সেটা আওয়ামী লীগ হোক। ওনারা তো অনেকেই বলে যে আওয়ামী লীগের লোকরা, না, আওয়ামী লীগ অনেক নিরীহ লোক ছিল যারা বিগত সরকারের অনেক কর্মকাণ্ডকে করে না, সাপোর্ট করে নাই। কারণ ভাই, ওরা তো এই যে বর্তমানে উপদেষ্টারা তো সবাই আওয়ামী লীগের, আওয়ামী লীগের নাম শুনলেই আর ভয় পায়। আরে ভাই, আওয়ামী লীগের কর্মী এক জিনিস, নেতা আর এক জিনিস, তাই না? এখন আওয়ামী লীগের যে সাধারণ ভোটার অনেক লোক আছে, ধরেন আপনি এই রিক্সাগুলি চালায়, দেখেন, আপনি রিক্সা চালায় দেখেন কিভাবে বলে আওয়ামী লীগ ছাড়া ভোটই দিবে না। সরাসরি ডাইরেক্ট বলছে, চাচা আজকে এক লোকে কামতেছে রিক্সাওয়ালা, রে আপনি দেখলে, আপনি এটা ভিডিওতে আসছে, এবং সে বলছে ভোটের কথা বলতে সে খেপে গেছে, গালাগালি শুরু করেছে। আপনি দেখেন এখন এই 18 মাসে উনি কি করলো, কি দেখাইলো, মব করছে, এইটা আপনি আনলেন যে এটা আপনার ছিনতাইকারী, ওরা ধরে নিয়ে গেছে, ধরে করছে, যে জিনিস হয়েছে এবার ধরে নিয়ে জেলে নিয়েছে। আচ্ছা, এটা আমরা খবরে আসছে, যেহেতু আপনার ভিডিও দেখি নেই। আপনি কি একটা জিনিস মনে আছে, একটা মহিলাকে যে ওই যে মেয়েটা যে মারা গেল, তার মার বয়সী মহিলাটাকে যে পিটাইলো, পিটানোর পরে দিল, ওই মহিলাকে জামিন পাইছে কিনা আমরা জানি না, পরে আর খবর আসে নাই। আচ্ছা, ইয়াতে আসেন প্রেস ক্লাবে, আপনার রিপোর্টার্স ইউনিটিতে আপনার কি হলো, আপনার দেশের বিশিষ্ট নাগরিক যারা ছিল, তার আগে ছিল এখানে একটা আপনার গোল টেবিল বৈঠক ছিল। ওইখানে গিয়া ওই যে শিবিরের ছেলেরা, শিবিরের ছেলে প্রকাশ হয়েছে, মঞ্চ ৭১-এর প্রোগ্রাম ছিল, ৭১ তার গিয়ে এই যে মুরব্বী মানুষদেরকে যেভাবে গালাইল গুলো, আপনার বীর মুক্তিযোদ্ধা আপনার কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, এই যে এরা আপনার বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লতিফ সিদ্দিকী একজন, কাদের সিদ্দিকী বিশিষ্ট মুক্তিযোদ্ধা, তাদের ভাইরা মিললে ওই টাঙ্গাইলে আলাদা একটা বাহিনী ছিল, কাদেরিয়া বাহিনী, যাদের 20,000 না কত হাজার না 18,000 সৈন্য ছিল, কাদেরিয়া বাহিনী। এটা বাংলাদেশ তখন মুক্তিযুদ্ধের যে বিভিন্ন বাহিনী ছিল, তার সাথে ওই সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে যুদ্ধ করে না, ওরা আলাদাভাবে যুদ্ধ করছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, ওইরকম শেরপুর, ওইসব এলাকাতে 18,000 না 20,000 যোদ্ধা ছিল। তাদের ব্যক্তিগত কাদের সিদ্দিকী এবং কাদের ভাই লতিফ সিদ্দিকী, এরা এই দুই ভাই মিলে নেতৃত্ব দিয়েছে এই বাহিনীটাকে। এবং আরো অনেকজন ছিল, প্রয়াত হয়ে গেছে একজন, নামটা ভুলে গেছে এই মুহূর্তে, উনিও কাদের এই বাহিনীর লোক ছিলেন। উনি একটা কলেজ, স্কুল এন্ড কলেজ করছে আপনার ইয়াতে, রাজেন্দ্রপুর, উনি মারা গেছে, ভদ্রলোক নামটা এই মুহূর্তে মনে পড়তেছে। সেই লোকটাকে এই লতিফ সিদ্দিকী যেভাবে গালাগালি করছে অশ্লীল ভাষায়, এটা তো
মানে সব এদিন খুবই কষ্ট লাগছে। এরপরে আপনার ঢাকা ইউনিভার্সিটি যে আপনার শেখ হাফিজুর রহমান কার্জন সাহেব, বিশিষ্ট আপনার একজন মানুষ, তার নামে কোনো ধরনের আপনার কোনো কিছুই আপনি কোনোদিন খারাপ শুনি নাই। এরকম আরো আপনার এই যে আবু আলম শহীদ খান, সে আপনার করছে, আপনার সে ছিল আমলা ছিল, দেখেন তাকে, আমরা সাধারণত দুর্নীতিবাজ হয় আমরা জানি, তাহলে ওনারা কি কিন্তু আপনার অন্য কোনো মামলা দিতে পারতো, যে আপনি দুর্নীতি করছিলেন, আপনার দুর্নীতি দমন বোর্ড থেকে মামলা দিতে পারতো। তা ওনার কিন্তু দুর্নীতিও নাই, তার মানে কি ওনাকে ধরার কোনো সুযোগ নাই। ওই এই আপনার এই ভদ্রলোককে আপনার করছে পর্যন্ত নিচে, এবং আরো অনেকেই নিচে, আমরা সবার নাম জানি না। পান্না হইলো মানে ওর একটা দুর্ভাগ্য, ওর জন্য কেন দুর্ভাগ্য? এক হইলো ও মানে ছিল গত সরকারের বিরুদ্ধে, ছিল কঠিন ভাষায় বলতো, ওর নাম দিছিল প্রথম লাল বদর, এবং এই গত সরকার পতনের পরেও এই সরকার আসার পরে কয়েক মাস যাবত ওই গত সরকারের মানে প্রচন্ড সমালোচনা করতো। এই সবাই গত সরকারের সমালোচনা করতো, কিন্তু গত সরকার, আমি বলতেছি আপনাকে, শেষ করতেছি আপনি। আচ্ছা দেখেন কেমন ভাবে পান্নায়, আমি পান্না ভিডিও করে শুনতাম, হ্যাঁ, এদেরকে আপনার নিল। এরপর আরো কত ঘটনা আপনার, এটা তো মপ করে কত কিছুর ঘটনা ঘটছে। ঘটনা করার পরে কি হলো, উল্টা ভাবে তাদের নামে মামলা দিল, তারা পুলিশের ডেকে নিয়ে আসছে যে এই ব্যাপার আমাদের এখানে করেন, আমরা তো এরকম বিপদের মধ্যে পড়ছি। উল্টা ভাবে ওদেরকে নিয়ে সব জেলে ঢুকাইলো এবং কি বলে সন্ত্রাস বিরুদ্ধে মামলা দিল। এখন এটা আপনি এই সাধারণ এই না, এটা সাধারণ ঘটনায় বলবো, এই চিন্তাকারীর ব্যাপারটা এটা তো ধরেন সারা বাংলাদেশের সারাদিনে যদি না হয় এরকম ঘটনা দেখেন বহুত হইতেছে, যেটা আপনি আসেন, আপনি একটা আসতে দেখে বহুত সারা ঘটনা, এইসব ঘটনা যে রাজনীতির অ্যাঙ্গেল, রফিক ভাই ওই এই ঘটনাগুলোকে যদি রাজনীতির অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে হয়তো ধরে নিলাম রাজনৈতিক ভাবে ওনারা অন্যভাবে ভাবতেছেন, এই কারণে তাদেরকে দমন পীড়ন করছে। একজন পথচারী সে ছিনতাইয়ের শিকার, ছিনতাইকারীকে ছেড়ে দিয়ে তাকে পুলিশ মামলা দিয়ে ঢুকিয়ে দিল, বিস্ময়কর না? আরে ভাই আপনার এখন তো শুনেন, আমি বলিনি এইসব বলতেছি, এটার সাথে ওটাই ঢুকবো, ওটাকে আমি গুরুত্ব প্রায়োরিটি দিব না, মানে অবস্থানটা বুঝাবো যে সারা বাংলাদেশের অবস্থানটা কিরকম হচ্ছে। যেমন আনিস আলী ভাই আছে, এটা নিয়ে যদি আপনি আলোচনা করবেন, যেহেতু এটা রাখতেছি পরে, যেহেতু আলোচনা আনিস আলমগীরকে নিয়ে একটু আলোচনা আছে। রফিক ভাই একটা কমেন্ট আছে আমাদের দর্শক, বিগত 18 মাসে বাংলাদেশ নতুন করে কত টাকা ঋণ নিয়েছে, এটা পরে আলোচনা বলবেন প্লিজ। এটা পরে কমেন্টে একটু জবাব আমরা দেব। না না এখন দিব না, পরে দিচ্ছি, মনে থাকবেন আপনি। এখন আপনি এই যে পুলিশের যে ঘটনাগুলি, আপনি এই যে সাদ্দাম ছেলেটা যে মারা গেল না, তার যে ওয়াইফ এবং বাচ্চাটা মারা গেল, তারে যে সে যে একজন উপজেলার যে ছাত্রলীগের সভাপতি ছিল, এটা ওর চেহারা দেখলে বোঝাই যায় না। কারণ যারা উপজেলার ছাত্রলীগের সভাপতি বা ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি আমরা দেখলাম যেগুলি, যারা রামরগঞ্জের টাকা পয়সা কামাইছে, প্রভাব বিস্তার করছে, তার মধ্যে এর মধ্যে সাধারণ একটা ছেলের মতো মনে হয়। এবং সে কিন্তু আজকে কান্নাকাটি করে তারা বুঝেন তার ওয়াইফের এখানে এই যে জানাজা পড়তে গেছিল, দোয়া পড়তে গেছিল কবরখানায়, সে বলছে একটা কথা, যে দেখেন আমাকে যে আমি ছিলাম ইন্ডিয়াতে, এই যে মামলাগুলি দিল, আমি তো সবকিছু ডকুমেন্ট দিছি, এরপরও আমাকে এইভাবে আটকা রাখছে, এইটার দায়িত্ব কে নিবে? এবং এই যে পুলিশের যে একটা পর একটা মামলা, একটা জামিন হয়েছে, আবার একটা মামলা ঢুকেছে, এটা কিন্তু একবারে না যে একবার 11টা মামলা হয়েছে। আবার একটা জিনিস বলছে, দেখেন যে এলাকায় ঘুরে ঘুরে আপনার সাংবাদিক বলছে, ঘুরে ঘুরে সবাই কাছে জিজ্ঞাসা করছেন যে আমি কোনো ধরনের কোনো খারাপ কাজে জড়িত হয়েছি কিনা, কেউ যদি বলে তো আমি মাথা পেতে নিব। একটা পাবলিকও বলতে পারবো না এই কথা সে বলছে, যে আপনার ঘুরে ঘুরে দেখেন আমি কোনো ইয়াতে জড়িত আছি কিনা। হয় দেখেন ওই ছেলেটা নাকি ওই যে পুলিশ প্রশাসনের ভদ্রলোক, উনি একটার পর একটা মামলা দিয়ে গেছে ওর বিরুদ্ধে, যখনই জামিন পাইছে আরেকটা মামলা দিয়েছে, যখন জামিন দিয়েছে আরেকটা মামলা দিয়েছে। তাহলে আপনি কি বলবেন? আপনি রাজনীতি বলবেন? এত নিরীহ একটা সাধারণ মানুষ, ওর যা চেহারায় বোঝা গেল। এবং উনি যে আপনার করলো, আরেকটা জিনিস পুলিশ প্রশাসনের বলে এটা তো গেলই, এরপরে আলো ইয়ার কথা, আপনার জেলারের কথা, 5 লাখ টাকা তার কাছে চাইছে, যে তুমি যশোর যেতে যশোর যাইতে হবো, নাহলে যদি বাগেরহাট থাকো তাহলে 5 লাখ টাকা দিতে হবো। এখন এটা বলে যে যশোরে কারাগার অস্বীকার করে,
আরে অস্বীকার তো করবেই, অস্বীকার না করলে তো ফাঁসে যাবে।